বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। একতরফা সম্পর্ক চান না বিশিষ্টজনরা। স্বৈরাচারীরা ফিরলে সবার অস্তিত্ব সংকটে পড়ার শঙ্কা সার্জিসের। চিন্ময় কাণ্ডে চট্টগ্রামে আরও 2 মামলা, আলিফ হত্যায় জড়িতদের বিচার দাবি। পলাতক হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং 15 বছরে বিপর্যস্ত অর্থনীতি 2-4 মাসে সামলানো অসম্ভব, বললেন সালেহউদ্দিন। রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব আরোপ বশিরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত জানাচ্ছেন। পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় দেশটির ভূমিকা সহায়ক নয়। রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে তৌহিদ হোসেন এসব কথা বলেন। এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে কোনোভাবে একতরফা হবে না, এমন সম্পর্ক চান বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দক্ষিণ এশিয়ার মোড়ল রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত ক্রমেই প্রতিবেশীদের অপছন্দের দেশে পরিণত হচ্ছে। চীন ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে শত্রুতার পাশাপাশি ছোট প্রতিবেশীর সঙ্গেও তাদের সম্পর্কের অবনতি হচ্ছে, যার একটি হচ্ছে বাংলাদেশ। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের থেকে একচেটিয়া সুবিধা নিতে ভারত সবসময় নিজেদের অনুগত রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে চেয়েছে। ভারত আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক। এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে। আমাদের একটা সাংস্কৃতিক যোগাযোগ আছে, কিন্তু আমরা আমাদের মর্যাদাহানি মেনে নিতে পারবো না। ইসকন, পার্বত্য চট্টগ্রাম, বঙ্গভূমি, স্বাধীন বঙ্গভূমি ইত্যাদিকে তারা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে। বিভিন্ন কৌশলের মাধ্যমে প্রতিবেশী প্রতিটি দুর্বল রাষ্ট্রের কাছ থেকে 16 আনা স্বার্থ আদায় করে নেয় ভারত, কিন্তু প্রতিবেশীর প্রাপ্য মেটাতে টালবাহানার শেষ থাকে না, বলেন আলোচকরা। বাংলাদেশের উপর যে একটা ছড়ি ঘোরানোর যে একটা অবস্থা, এই অবস্থাটা তারা আবার পুনরএক্সার্ট করতে চায়। চীন অলরেডি আরব সাগর এবং বে অফ বেঙ্গলে প্রায় সকল বন্দর তাদের বলয়ের মধ্যে আনতে সক্ষম হয়েছে। এবার বাংলাদেশের পোর্ট অন্তর্ভুক্তির ভয় ভারতের উদ্বেগের একটি কারণ। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা যেই ভূমিকা নিয়েছে তা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সম্মিলিত, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা সীমান্ত অপরাধে জড়িতদের গুলি না করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বিএসএফ কে পরামর্শ দেন তৌহিদ হোসেন। অপরাধের কারণে গুলি করে মারছেন, তখন কিন্তু আপনি 3টা কাজ একসাথে করে ফেলতেছেন, তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান করা। এটা তো আপনার কাজ না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসররা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। স্বৈরাচারীরা আবার ফিরে এলে শহীদ ও আহতদের পরিবার সহ সবার অস্তিত্ব সংকট তৈরি হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ময়মনসিংহ বিভাগে জুলাই বিপ্লবে নিহত 55 পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের অন্তত একজন সদস্যকে চাকরি দেয়া সহ আহতদের পুনর্বাসন করা হবে বলেও জানান সার্জিস আলম। দোষরা ফিরে আসে, আমাদেরকে তখন এমন বলবে যে আমরা ফাউন্ডেশনে 2000 টাকা আত্মসাৎ করেছি, এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয়, আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। আপনাদেরকে এই যে একটা প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, এটা মাত্র শুরু। শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের যে আহত যোদ্ধারা অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে ভুগবে।
আইনজীবী আলিফ হত্যার ৩ দিন পর চট্টগ্রামে দুটি মামলা করেছেন তার স্বজনেরা। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা দুটি করা হয়। সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন এবং ছোট ভাই খান এ আলম বাদী হয়ে মামলা দুটি করেন। এ সময় আলিফ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আসার দাবি জানান তারা। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের জামিন না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। অন্যদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও হামলার ঘটনায় সাইফুলের ভাই খান এ আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। সাইফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মামলায় নিরীহ কাউকে আসামি করা হয়নি। ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরই আসামি করা হয়েছে। আমার ছেলেকে যারা মারছে, হত্যা করছে, এই সমস্ত সংগঠন সবগুলো নিষিদ্ধ করে এদের বিচার চাই। সাইফুলের হত্যার সাথে যারা জড়িত ওদের আমরা ফাঁসি চাচ্ছি। এদিকে আলিফ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবী সহ সাধারণ মানুষ। এই হত্যাকাণ্ডের সাথে যারা নির্দিষ্টভাবে জড়িত, যে সংগঠন নির্দিষ্টভাবে জড়িত, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আলিফ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ১৪ জনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এখন পর্যন্ত আমাদের কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে ৩টি এবং নিহতের পক্ষ থেকে 2টি সহ মোট 5টি মামলা রুজু হয়েছে। এজাহারভুক্ত 7 জনকে গ্রেপ্তার করেছি। সেই সাথে এজাহার বহির্ভূত কিন্তু তারা যারা ঘটনাস্থলে ছিল, ঘটনার সাথে জড়িত, পুলিশের তদন্তে এরকম প্রমাণ পেয়েছি মোট 2 জন সহ মোট 9 জনকে আমরা এখন পর্যন্ত এই হত্যা সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিরা যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীরা পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আফরিন পপি, মোহনা সংবাদ। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভুলভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে বাংলাদেশ। এক বিবৃতিতে এই অভিযোগ করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়, চিন্ময়কে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরও বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর বলেও জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে তা গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। সেখানে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, জনগণের ভোটের শক্তিকে শেখ হাসিনা গায়ের জোরে বাধাগ্রস্ত করেছিল। এখন শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যেই নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। প্রেস ক্লাবের সামনে আলাদা এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চালানোর চেষ্টা করছে। এ থেকে মুক্তির উপায় অবিলম্বে নির্বাচন। দেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে।
কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের 7ম কাউন্সিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সরকারের সীমাহীন দুর্নীতিতে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা 2-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য টার্গেট করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার বিষয়ক এক বাণিজ্য সম্মেলনে উঠে আসে ব্যবসা খাতের সম্ভাবনা, সংকট ও সীমাবদ্ধতার নানা বিষয়। ডিসিসিআই সভাপতি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বেঁচে থাকা সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা এলডিসি গ্রাজুয়েশন স্থগিতের দাবি জানান। এলডিসি গ্রাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন। কারণ এখন এই মুহূর্তে আমাদের কাছে, আমরা যেখানে টিকে থাকার সংগ্রামে লিপ্ত, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা 26 নাকি 30 সালে এলডিসি হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। Quite concerned about this journey or this smooth transition to the LDC. So আমরা এটা 2026-এ হব না 2030-এ হব, that could be the discussion, but আমাদেরকে হতেই হবে। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যাওয়া দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে, একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেট ক্রলিং পে করে মোটামুটি একটু স্টেবল আসছে। অর্থনীতিতে গতি ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন আলোচকরা। কি হয়েছে 15 বছরে, ওই প্যালিয়েটিভ জোলাপ দিয়ে আর প্যারাসিটামল দেওয়া হবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে তারল্য সংকট নিরসন ও বিনিয়োগ সক্ষমতা বাড়াতে 3000 কোটি টাকার ঋণ অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। এমন উদ্যোগকে প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবে দেখলেও বাজারে কালো বিড়াল নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা। আর অর্থনীতিবিদ অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী মনে করছেন, ঋণ খেলাপি আদায়ে কঠোর না হলে এই উদ্যোগ কোনো কাজেই আসবে না। পুঁজিবাজার নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ভগ্নপ্রায় দেশের পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে এরই মধ্যে 3000 কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা আইসিবিকে ঋণের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ঋণের বিপরীতে বছরে সুদ হার হবে 10%, যা এই মুহূর্তে দেশের আমানত ও ঋণের সুদ হারের চেয়ে বেশ কম। যদিও মূল্যস্ফীতির লাগাম টানতে সময়ে সময়ে বৃদ্ধি পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নীতি সুদ হার হচ্ছে 10%। আইসিবিকে দেয়া ঋণের জামিনদার হয়েছে সরকার। বিগত 16 বছরের দোসররা এখনো গাপটিমারি পড়ে আছে। ওদের কারণে, ওদের সিদ্ধান্তের কারণে আমরা আজকে আমাদের পুরা চালান পানির স্রোতের মতো বেশি চলে যাচ্ছে। ওদের উদ্দেশ্য একটাই ছিল, বাজারে এনে সেখান থেকে পুঁজিটা নিয়ে যাবে। গত 5 আগস্ট সরকারের পতনের পর 4 কার্যদিবস লেনদেন বাড়লেও 14 আগস্টের পর আবার শুরু হয় দরপতন। তাই ঋণ নির্ভরতাই নয়, বরং বাজারের সামগ্রিক গলদে হাত দেওয়ার পরামর্শ দিয়েছেন বিনিয়োগকারীরা। ক্ষমতাচ্যুত হওয়ার পরে কিন্তু 3 দিন 1000 পয়েন্টের কাছাকাছি বাড়ছে। মানুষ কিন্তু আশা ছিল যে মার্কেট হয়তো বা আবার, কিন্তু সে আশা ব্যক্ত করছে।
অর্থনীতিবিদ অধ্যাপক শাহাদত বলছেন, ঋণ নির্ভর করে শেয়ার বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। বাংলাদেশের শিল্পায়নটা গড়ে উঠত এই শেয়ার বাজার কেন্দ্রিক, মানে মূলধন সংগ্রহ করতে হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। কিন্তু আমাদের দেশে বিপরীত চিত্র। কেন? কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণত শিল্পপতিরা বেশিরভাগই ডেট ড্রিভেন ক্যাপিটাল। তার মানে হচ্ছে আমার ঋণ কেন্দ্রিক মূলধন সেটা হচ্ছে ব্যাংক থেকে। দেশের অর্থনীতিকে বাঁচাতে আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। সেন্ট্রাল ব্যাংক যদি রিজিড থাকে আইনের প্রতি যে এগুলা প্রতিপালিত হচ্ছে কিনা সেটা নখদর্পণে রাখা, একইভাবে হচ্ছে যে স্ট্রং একটা মনিটরিং সিস্টেমের মাধ্যমে রাখা। আর বিএসইসি বলছে বাজারে কমপক্ষে ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করলে 2 সপ্তাহের মধ্যেই সুখবর আসবে। একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করবে এবং আরেকটা অংশ তাদের যে হাই কস্ট ডেপ্ট আছে সেইটা পরিশোধ করবে। এতে করে আইসিবির ফাইন্যান্সিয়াল কস্ট অনেকটাই কমে আসবে এবং তাদের আর্থিক সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আমরা মনে করি আগামীতে আইসিবি তাদের যে পজিটিভ রোল সেটা আরো বেশি ভালো প্লে করতে পারবে। সামগ্রিক পরিস্থিতি বুঝে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এই মুখপাত্র। বাজারে আগামীতে ভালো কিছু দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আগামীকাল ঘোষণা করা হবে। বিচারপতি A.K. আসাদুজ্জামান বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। শনিবার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। 2018 সালের 10 অক্টোবর 21শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে কথা বলেন তিনি। নৌবাহিনী প্রধান জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভূ রাজনৈতিক প্রয়োজনে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বা নৌযান বিষখালী নৌবাহিনীর নৌবহরে সক্ষমতার আরও একটি মাইলফলক হয়ে থাকবে। দেশের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে। আজ কমিশনকৃত নতুন জাহাজ বাণিজ্য বিষখালীর সংযোজনে নৌবাহিনীর সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি লাভ করবে। পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU কার্যনির্বাহী কমিটির নির্বাচন 2025 ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর আগে সকাল 9টায় রাজধানীর সেগুনবাগিচায় DRU কার্যালয়ে নির্বাচন শুরু হয়। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এবারে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করছেন 1744 জন ভোটার। করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। একতরফা সম্পর্ক চান না বিশিষ্টজনরা। স্বৈরাচারীরা ফিরলে সবার অস্তিত্ব সংকটে পড়ার শঙ্কা সার্জিসের। চিন্ময় কাণ্ডে চট্টগ্রামে আরও 2 মামলা, আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবি। পলাতক হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের তাগিদ। এবং 15 বছরে বিপর্যস্ত অর্থনীতি 2-4 মাসে সামলানো অসম্ভব, বললেন সালেউদ্দিন। রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বারোপ বশিরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।